আজ রাজপথে কঠিন প্রভাব পড়ে রুমিন ফারহানার উপর। বিএনপি এবং জামাতের পরিকল্পনায় রুমিন ফারহানার খারাপ অবস্থা হয়েছে। আজকে ম্যাজিস্ট্রেটের সাথে খারাপ আচরণের বিষয়ে দেশের প্রত্যেকটা মানুষ রুমিন ফারহানার বিরুদ্ধে। ব্যারিস্টার রুমিন ফারহানা এবং তার সহযোগীদের বিরুদ্ধে যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে, কারণ এখন ব্যারিস্টার রুমিন ফারহানার কোনো দলগত পরিচয় নাই, প্লাস নির্বাচনের মাঠে বিভিন্নভাবে তিনি তার যে বক্তব্য দিচ্ছেন এটা বিএনপির বিরুদ্ধেই যাচ্ছে। আর যদি বিএনপির বিরুদ্ধে যায়, প্রশাসনে যারা আছেন তারা তো রিঅ্যাকশন দেবেনি। এখন কেন আসলে আমার এলাকার ভোটারদের নিরাপত্তা দেওয়ার জন্য যদি আমাকে জান দিতে হয়, আমি জান দিতে প্রস্তুত। আমার ভোটারের নিরাপত্তা দেয়া আমার প্রথম ফরজ। সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনা এখন শুধু স্থানীয় আলোচনার গণ্ডিতে সীমাবদ্ধ নেই, তা ছড়িয়ে পড়েছে সারা দেশের রাজনৈতিক অঙ্গনে। আসসালামু আলাইকুম দর্শক, আজকের রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা। বিএনপি নেত্রী রুমিন ফারহানার উপর হামলার অভিযোগ ঘিরে দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিরোধী দলের দাবি এই হামলা ছিল পরিকল্পিত, যার পেছনে ইউনূস ও বিএনপি জামাতের একটি অংশ জড়িত ছিল। দর্শক, একই দিনে দেশের বিভিন্ন স্থানে 18টি সহিংস ও বিশৃঙ্খল ঘটনার খবর পাওয়া গেছে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে, তাই এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। 15 বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। মাত্র এক কলমের খোঁচায় 17 বছরের সম্পর্ক শেষ। বিএনপির যে বাঘিনী সংসদে দাঁড়িয়ে সরকারের মন্ত্রীদের বুকে কাঁপন ধরাতেন, আজ তাকেই কিনা ঘাড় ধাক্কা দিয়ে নিজের দল থেকে বের করে দেয়া হলো। তারেক রহমান দেশে ফিরেই বুঝিয়ে দিলেন তিনি কতটা নির্মম হতে পারেন। কিন্তু রুমিন ফারহানা কি এত সহজে ছেড়ে দেওয়ার পাত্রী? দল তাকে ছুড়ে ফেলে দেওয়ার পর তিনি যা করলেন তা দেখে খোদ বিএনপির হাই কমান্ডের চোখ কপালে। রাজনীতিতে এক মহা নাটকীয় মুহূর্তের সাক্ষী হলো পুরো বাংলাদেশ। রুমিন ফারহানার এই বিদ্রোহ কি বিএনপির কফিনে শেষ পেরেক ঠুকে দেবে, নাকি তিনি নিজেই হারিয়ে যাবেন ইতিহাসের অতলে? পর্দার আড়ালের সেই অজানা সব খবর জানাবো আজকের ভিডিওতে। 30 ডিসেম্বর দিনটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির ইতিহাসের পাতায় হয়তো একটি কালো অধ্যায় হিসেবেই লেখা থাকবে। একদিকে দলের কারাবন্দী নেত্রী এবং মাদার অফ ডেমোক্রেসি খ্যাত বেগম খালেদা জিয়ার বিদায়ের সুর, আর ঠিক অন্য প্রান্তে দলের অন্যতম পরীক্ষিত সৈনিক ব্যারিস্টার রুমিন ফারহানার বহিষ্কার। রাজনীতিতে এমন নাটকীয় মোড় খুব কমই দেখা যায়। তারেক রহমান দেশে পা রাখার সাথে সাথেই যেন দলের ভেতর শুরু হলো শুদ্ধি অভিযান, আর সেই অভিযানের প্রথম বলি হলেন রুমিন ফারহানা। যে দলের জন্য তিনি রোদ বৃষ্টি উপেক্ষা করে মামলার ভয় তুচ্ছ করে দিন রাত এক করে লড়েছেন, সেই দল থেকেই তাকে এমন অপমানজনকভাবে বিদায় নিতে হবে তা হয়তো রুমিন ফারহানা নিজেও কোনোদিন দুঃস্বপ্নেও ভাবেননি। ঘটনার সূত্রপাত ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে। সরাইল ও আশুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনটি বিএনপির হাইকমান্ড তাদের জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। দলের এই সিদ্ধান্ত মেনে নেয়া রুমিন ফারহানার জন্য ছিল আত্মহত্যা শামিল। সবাই ভেবেছিল দলীয় শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা দেখিয়ে রুমিন হয়তো চুপচাপ সরে দাঁড়াবেন, কিন্তু বাস্তবে ঘটল তার ঠিক উল্টোটা। তারেক রহমানের সিদ্ধান্তকে তোয়াক্কা না করে রুমিন ফারহানা সোজা জানিয়ে দিলেন তিনি মাঠ ছাড়বেন না। দলের কঠোর নির্দেশ অমান্য করে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন। আর এতেই নড়ে চড়ে বসল বিএনপির শীর্ষ নেতৃত্ব। প্রশ্ন হলো, কেন তারেক রহমান দেশে ফিরেই রুমিন ফারহানাকে আর সহ্য করতে পারলেন না? কেন রুমিন দলের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একাই লড়ার সাহস দেখালেন? এই বিদ্রোহের পেছনে কি শুধুই এমপি হওয়ার লোভ, নাকি লুকিয়ে আছে পুরনো কোনো ক্ষোভ? রাজনীতির অন্দরমহলের খবর যারা রাখেন তারা বলছেন এই দ্বন্দ্ব আজকের নয়। রুমিন ফারহানার আকাশচুম্বী জনপ্রিয়তা এবং দলের ভেতরে তার নিজস্ব বলয় তৈরি করা নিয়ে হাইকমান্ড আগে থেকে কিছুটা বিরক্ত ছিল। তার উপরে তারেক রহমানের উপস্থিতিতেই সরাসরি বিদ্রোহ করে বসা যেন কফিনে শেষ পেরেক ঠুকে দিল। তবে রুমিন ফারহানা যে সহজে দমে যাওয়ার পাত্রী নন, সেটা তার রক্তেই মিশে আছে। এটার নাম হচ্ছে সিস্টেম। আপনি যখন সিস্টেমে থাকবেন তখন আপনাকে অনেক কিছু থেকে রক্ষা বা রেহাই পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বা আপনি যখন সিস্টেমের বাহিরে যাবেন তখন হচ্ছে কি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই জন্য বলা হয় যে 10 মিলে করি কাজ, হারিজিতি নাহিরাজ। দিন শেষে আপনাকে একটা টিমের মধ্যে থাকতে হবে, কোনো দলের অবস্থানে থাকতে হবে। যদি না থাকেন তাহলে আপনাকে বিপদে পড়তে হবে। আমার কাছে মনে হয় যে ব্যারিস্টার রুমিন ফারহানা এবং তার সহযোগীদের বিরুদ্ধে যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে, কারণ এখন ব্যারিস্টার রুমিন ফারহানার কোনো দলগত পরিচয় নাই,
প্লাস নির্বাচনের মাঠে বিভিন্নভাবে তিনি তার যে বক্তব্য দিচ্ছেন এটা বিএনপির বিরুদ্ধে যাচ্ছে। আর যদি বিএনপির বিরুদ্ধে যায়, প্রশাসনে যারা আছেন তারা তো রিয়েকশন দেবেনি। এখন কেন আসলে গতকালকে ব্যারিস্টার রুমিন ফারহানা যেই ভাষায় ম্যাজিস্ট্রেটকে শাসিয়েছেন, একই ভাষায় কিন্তু নেত্রকোনার বিএনপির একজন নেতা চেয়ারম্যান তিনি কিন্তু ম্যাজিস্ট্রেটকে শাসিয়েছেন। তো ওনার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে? আমি রুমিন আপার ভক্ত, দেখেন দলমত নির্বিশেষে ব্যক্তি আইডেন্টিটি বলতে কিছু জিনিস থাকে। আমি চাই বাংলাদেশ লিড করুক, কারণ আমি একটা ভালো দেশে থাকি। বাংলাদেশ ওই জায়গায় যাক, দেওয়ার জন্য কি দরকার? মেধাবী মাথা, রাজনৈতিক চামচানা, যারা দেশকে লিড করতে পারবে, জ্ঞান বিজ্ঞান বিদ্যা আধুনিকতা ধর্মীয় স্বাধীনতা সবকিছু মিলে একটা ক্যারেক্টার হবে। তো সেই ক্ষেত্রে আমার ব্যারিস্টার রুমিন রে ভালো লাগে, যার কারণে আমি ওনার পক্ষেই বলতে পারেন হয়তো এই ভিডিওটি করছি। ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা এবং তার সহযোগীদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি প্রদান, আক্রমণাত্মক অঙ্গভঙ্গি এটা করছে। মেজাজ হারালে যেটা হয় আর কি, ওই যে একবার এনসিপির পোলা প্যান্টে মানে ম্যাট দিছিল, আপনার একদম দাঁড়াই আছিল। তো গতকালকেও তিনি তার মেজাজ ধরে রাখতে পারেন নাই। আর তার সাথে যারা ছিলেন তারাও কিন্তু আসলে অনেকে একটু উচ্চবাচ্য করছেন। স্বাভাবিকভাবে এক দৃষ্টিতে এখানে যেহেতু আইন আছে, একজন ম্যাজিস্ট্রেট আছে, তার সাথে এই ভাষায় কথা বলা অবশ্যই হেয়কর, কিন্তু মেজাজ হারাইলে যা হয় আর কি। তিনি এক পর্যায়ে বলছিলেন যে আমি যদি না চাই আপনি এখান থেকে যাইতে পারবেন না। সো এটা প্রশাসনকে চ্যালেঞ্জ করা, যেটা হয়েছে রুমিন আপা আমার মনে হয় তিনি ধৈর্য হারিয়ে ফেলেছেন। আর গতকালকে এখান থেকে তিনি আসলে বাটে পড়ে গেছেন। এখন এই বিষয়গুলো নিয়ে আপনার তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে চিঠি প্রদান করেছেন সহকারী রিটার্নিং অফিসার এবং সরাই উপজেলা নির্বাহী অফিসার অর্থাৎ ইউএনও মোহাম্মদ আবু বকর সরকার। সিনিয়র সিভিল জজ আদালতের সিভিল জজ এবং নির্বাচনী অনুসন্ধান এবং বিচারিক কমিটির আশরাফুল ইসলামের কাছে চিঠিটি প্রেরণ করা হয়েছে। বলা হয়েছে মোবাইল কোর্ট পরিচালনাকারী সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খানের বিরুদ্ধে রুমিন ফারহানা এবং তার সহযোগীরা একাধিক বেয়াদবিপূর্ণ এবং হুমকিমূলক আচরণ করেন। আসলে কিন্তু হয়েছে, মাথা গরম হলে যেটা হয় আর কি, ক্ষমা করে দেওয়া যেতে পারে, কারণ আপা এমনিতে খুব শান্ত মানুষ। তারপরে তিনি নিজেই ব্যারিস্টার। আচ্ছা, রুমিন ফারহানা বারবার ম্যাজিস্ট্রেটের দিকে আক্রমণাত্মক বৃদ্ধাঙ্গুলি এবং আঙ্গুল উঁচিয়ে ইংরেজিতে সতর্ক করে বলেন, দিস ইজ দ্য লাস্ট টাইম আই ওয়ার্নিং ইউ অ্যান্ড আই উইল নট লিসন টু দিস। তো বাংলায় যেটা যে আপনি পারলে, আপনি বাংলায় বলছেন আপনি পারলে থামাই দেন, আজকে ভদ্রতা দেখাচ্ছি, নেক্সট টাইম কিন্তু এই ভদ্রতা করবো না, এটাও এখানে উল্লেখ আসছে। বুড়ি আঙ্গুল দেখানো, আপনারা কিচ্ছু করতে পারবেন না। তারপর হচ্ছে তার বিরুদ্ধে আরো অভিযোগ হচ্ছে উপস্থিত জনতাকে দেখিয়ে হুমকি দেন এবং জনগণকে খেপিয়ে মব সৃষ্টি করার চেষ্টা করেন। তিনি বলেন, আজকে আমি আঙ্গুল তুলে বলে গেলাম আমার এই মানুষ এখান থেকে বাইর হইতে পারবেন না, মাথায় রাখেন। তো এখানে অনেকের বিরুদ্ধেই আসছে। তো এখানে যেটা হবে আপনার নির্বাচনী আচরণ বিধি যেটা, সেটা লঙ্ঘন হয়েছে 100%। তো সেই ক্ষেত্রে তিনি হয়তো শোকজ হবেন, তার প্রার্থিতা যেহেতু বৈধ, গ্রেপ্তার হবেন না, এই মুহূর্তে তাকে গ্রেপ্তার করা হবে না। বাট আইনিগত কিছু নির্বাচনের আগে জটিলতায় পড়তে পারেন, প্রচার প্রচারণার ক্ষেত্রে লিমিটেশন আসতে পারে, আবার দিন শেষে গ্রেপ্তারও হইতে পারে, আমি জানি না। বাট আমার মনে হয় না, যেহেতু তিনি একজন ব্যারিস্টার, আইনের সব ফাঁক ফোকর বোঝেন, তারপরেও আর কি যে রেগে গেলেন তো হেরে গেলেন। তো রুমিন ফারহানার বলবো যে আপা আপনার মেজাজ ঠিক রাখতে হবে। মেজাজ ঠিক না রাখলে প্রশাসনকে চ্যালেঞ্জ করা অফকোর্স একটা রাষ্ট্রকে চ্যালেঞ্জ করা। তো এই ক্ষেত্রে রাষ্ট্রের সামনে ব্যক্তি দল খুবই দুর্বল। নেক্সট টাইম থেকে আপনি একটু সাবধান থাকবেন। আমরা আশা করি মানুষ আপনাকে ভালোবাসে। এভাবে বিএনপি থেকে বহিষ্কৃত তুখোড় নেত্রী রুমিন ফারহানার একজন ম্যাজিস্ট্রেটকে হুমকি দিতে দেখা গেছে। রুমিন ফারহানার বৃদ্ধাঙ্গুলি উঁচিয়ে এভাবে বক্তব্য দিতে দেখে কেউ কলকাতার বাংলা সিনেমার চরিত্র বিন্দু মাসির কথা স্মরণ করেছেন। আজহা নামে একজন ফেসবুকে লিখেছেন, কলকাতার এক বাংলা সিনেমায় বিন্দু মাসি নামে এক ভয়ঙ্কর মহিলা ছিল, তার হাতে নিহত হয়েছিল মন্ত্রী সমান্তলাল। বাংলাদেশেও এক নতুন বিন্দু মাসির আবির্ভাব ঘটেছে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, রাজনৈতিক পরিস্থিতি প্রতিদিনই আরো জটিল হয়ে উঠছে। রুমিন ফারহানার উপর হামলার অভিযোগ সামনে আসার পর থেকেই শুরু হয়েছে পাল্টাপাল্টি বক্তব্য। একদিকে অভিযোগ উঠছে পরিকল্পিত সহিংসতার, অন্যদিকে তা অস্বীকার করছে সংশ্লিষ্ট পক্ষ, যা পরিস্থিতিকে আরো উদ্বেগজনক করে তুলেছে। বিশ্লেষকদের মতে এসব ঘটনার পেছনে রাজনৈতিক উত্তেজনাই মূল কারণ। এখন প্রশ্ন একটাই, এই পরিস্থিতি নিয়ন্ত্রণে কে নেবে দায়িত্ব, আর সাধারণ মানুষের নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে? দর্শক, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।